আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সমাজসেবা অধিদপ্তরের 2026 সালের যে সার্কুলারটা এখনও চলমান, অর্থাৎ যেটা 23শে জুন 2026 বিকাল 5টায় শেষ হতে যাচ্ছে, যে সার্কুলারের আপনার আবেদন প্রক্রিয়া। এই সার্কুলারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং অনেক পছন্দের এবং চাহিদা সম্পন্ন একটা পদ হচ্ছে প্রধান সহকারী। এই পদের চাকরিটা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন যে সার্কুলারে একেবারে প্রথম দিকেই এই পদটার কথা বলা আছে। তার মানে সার্কুলারটা শুরুই হচ্ছে একরকম এই পদ দিয়ে। এখন আমার আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই পদের প্রমোশন সিস্টেম, এই চাকরির কাজের ধরন, চাকরির সুবিধা অসুবিধা, এইগুলো নিয়েই মূলত কথা বলতে আসা। আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ইউনিয়ন সমাজকর্মী প্লাস ফিল্ড সুপারভাইজার, অর্থাৎ এই সমাজসেবার এই দুটো পদেরও আপনার পরীক্ষা পদ্ধতি প্লাস চাকরির প্রমোশন সুযোগ সুবিধা এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু এই প্রধান সহকারীটা নিয়ে আপনাদেরই অনুরোধে আমার আসা। আপনারা বারবার আমাকে বলেছেন, স্যার এই চাকরিটা বিষয়ে একটু কিছু বলেন না, একটু দেখি এই চাকরিটা কেমন। তো আমি আমার জায়গা থেকে অ্যানালাইসিস করে যতটুকু পেয়েছি আমি আপনাদের সামনে তাই নিয়েই আজকে উপস্থিত হয়েছি, মহান আল্লাহর অশেষ রহমতে। আপনারা একটু সময় নিয়ে আমার সাথে থাকুন, কারণ এই চাকরিটা অনেক সুন্দর চাকরি এবং খুবই রয়্যাল চাকরি এই সমাজসেবার, কারণ এখান থেকে খুব দ্রুতই আপনি অন্য অন্য পোস্টে যেতে পারবেন। ঠিক আছে, একটু খেয়াল করেন। সমাজসেবা এই চাকরিটা 13 গ্রেডের, বুঝতে পেরেছেন, এবং এর বেতন স্কেল হচ্ছে বর্তমান অর্থাৎ 2015 এখনও পর্যন্ত যে স্কেলে আছে সেই অনুসারে 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। তার মানে এর ভিতরেই এর স্কেল। পাশাপাশি এই চাকরিটা আপনারা হয়তোবা জানবেন যে 13 গ্রেডে কিন্তু বাংলাদেশে আরও অনেক অনেক সুন্দর সুন্দর চাকরি আছে। বিশেষ করে আপনার প্রাইমারি সহকারী শিক্ষক, এখনও যদিও প্রাইমারি সহকারী শিক্ষকের কথা বলা হচ্ছে যে 11 গ্রেডে নেওয়া হবে, এই নিয়ে অনেক তালতাড়নাও চলছে, আন্দোলনও চলছে, কিন্তু জায়গার গুটি কিন্তু, অর্থাৎ যে গুটিটা, সেই গুটিটা কিন্তু এখনও জায়গায় আছে, স্ট্রাইক দিয়ে কিন্তু এখনও আঘাত করা হয়নি। আর অর্থাৎ ওই যে গুটিটা থেমে আছে একটা জায়গায়, গুটি কিন্তু তার গন্তব্যে এখনও যেতে পারেনি, বুঝতে পেরেছেন। আমার কথা দিয়ে নিশ্চয়ই আমি ইনডিরেক্টলি আপনাদের অনেক কিছু বুঝিয়ে দিলাম। যারা বোঝার মতন সেইটুকু জ্ঞান যদি আপনাদের থেকে থাকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। জ্ঞানীর জন্য যেহেতু শুধুমাত্র ইশারাটাই যথেষ্ট, আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে কী করতে হবে। যা হোক, এ বিষয়ে আমি যাচ্ছি না, এই নিয়ে অন্য একদিন ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আলোচনা হবে। এই 13 গ্রেডের এই যে প্রাইমারি সহকারী চাকরি, সহকারী শিক্ষকের এই চাকরির সাথে যদি আপনি 13 গ্রেডের সমাজসেবার এই চাকরির তুলনা করেন, তো 1000 থেকে লাখো গুণ ভালো চাকরি হচ্ছে এই সমাজসেবার এই প্রধান সহকারী চাকরি, বুঝতে পেরেছেন। 1000 থেকে লাখো গুণ, কারণ ওইটা কিন্তু ব্লকড পোস্ট। ওখানে আপনি 12 বছর চাকরি করার পরে প্রাইমারি সহকারী শিক্ষক হিসেবে তারপরে আপনি প্রাইমারি প্রধান শিক্ষক হতে পারবেন, বুঝতে পেরেছেন, বা আপনি সহকারী প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক হতে পারবেন। এখানে কিন্তু সেরকম নয়, এখানে আপনি ধাপে ধাপে একেবারে উপর পর্যায়ে চলে যেতে পারবেন, যেহেতু এটা আপনার অনার্স লাগে এই চাকরিতে আবেদন করতে, এই প্রধান সহকারীতে। সো খুব দ্রুতই, বিশেষ করে আপনারা মনে রাখবেন যে চাকরিগুলোতে অনার্স দিয়ে ঢুকতে হয়, অর্থাৎ আবেদন প্রক্রিয়া অনার্স লাগে, সেই চাকরিগুলো থেকে প্রমোশন পেয়ে কিন্তু দ্রুতই অনেক উপরে চলে যাওয়া যায়, প্রাইমারি বাদে। ঠিক আছে, প্রাইমারিতে এটা লাগে, কিন্তু প্রাইমারি টিচিং পোস্ট ওই জায়গাটা ব্লকড। ওকে, তো তুলনাটা একটু আমি করে রাখলাম। আর হচ্ছে এই সমাজসেবার এখানে এই পদে 18টা স্থায়ী পদ, এবং এটা কিন্তু স্থায়ী রাজস্ব। তার মানে আপনি চাকরিতে ঢোকা মাত্রই বলতে পারেন যে আপনি আল্লাহর ইচ্ছায় নিশ্চিন্ত। এই নিয়ে আমি আরও কথা বলবো পরবর্তীতে, আপনারা তখন বুঝতে পারবেন। প্লাস এটাতে আবেদন করার জন্য কিন্তু কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কেন প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এটা কিন্তু আমি পরে যখন বলবো কাজের ধরন এই চাকরির, তখন বুঝতে পারবেন, বুঝতে পেরেছেন। প্লাস এটা কিন্তু এমন নয় যে আপনাকে ওই হাই স্পিডে আপনাকে সব কিছু লিখতে হবে, বা ওই কম্পিউটারে হাই স্পিড টেস্টের বিষয় যেটা, অর্থাৎ আপনাকে এতগুলো শব্দ লিখতে হবে এমন নয়। আপনার কম্পিউটার চালানোয় প্রশিক্ষণটা হলেই হবে, বুঝতে পেরেছেন। আচ্ছা, আর বিষয় হচ্ছে যেহেতু কম্পিউটার চালানোয় প্রশিক্ষণপ্রাপ্ত বলেছে, সো সেক্ষেত্রে এখানে ব্যবহারিক হওয়ার সম্ভাবনা আছে এই চাকরির পরীক্ষা, যখন আপনার হয়ে যাবে, অর্থাৎ যখন লিখিত হবে আর কি, সেক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ তারা দেখবে যে আপনি মোটামুটি, তারা যে কাজগুলো বলবে কম্পিউটারে চালানোর জন্য, এক্সেলের কাজ, তারপরে এটা যেহেতু হিসাব নিকাশের কাজ, এক্সেলের কাজ বিশেষ করে, প্লাস ওয়ার্ডের কাজ, গ্রাফিক্সের কাজ লাগবে না, ওয়ার্ডের কাজ, পাওয়ার পয়েন্টের কাজ, এগুলো তারা একটু দেখবে আপনার। ঠিক আছে, আমি অনেক আলোচনাই করে রাখলাম। তো এবার আসেন হচ্ছে প্রথম যে বিষয়টা, তা হচ্ছে প্রমোশন। একটু মন দিয়ে শোনেন, আমার এই ভিডিওটা আজকে একটু লং হতে পারে, কারণ যেহেতু পদটা আমার অনেক ভালো একটা পদ, অর্থাৎ হেড অ্যাসিস্ট্যান্ট পদ প্রধান সহকারী, সে একটু মন দিয়ে শোনেন। প্রমোশন সিস্টেমটা কেমন, তা হচ্ছে যেহেতু অনার্স না হলে এখানে আবেদন করা যাচ্ছে না, সেহেতু এই পোস্টে আবেদন করে আপনি অনেক দূর যেতে পারবেন, এটা আমি অলরেডি বলেছি। এবং এটা প্রমোশনের মাধ্যমে আপনি
বলতে পারেন ষষ্ঠ গ্রেড পর্যন্ত চলে যেতে পারবেন, ঠিক আছে। এরপরে যদি বয়স থাকে, প্রমোশন সিস্টেম যদি থেকে থাকে, যদি আটকে না যায় তাহলে আরও উপরে যেতে পারবেন আল্লাহ বাঁচান। তবে ষষ্ঠ গ্রেড পর্যন্ত একেবারে স্মুথলি যেতে পারবেন। স্মুথলি বলতে অন্তত সিস্টেমেটিক্যালি যতটা স্মুথ হয় আর কি, সেইভাবে বললাম। এবং সাধারণত প্রধান সহকারী থেকে আপনি পরবর্তী ধাপ যেটা, সেই ধাপে যাওয়ার জন্য অন্তত 5 বছর, কমপক্ষে 5 বছর বা 7 বছর বা 5 থেকে 7 বছরের ভিতরে আপনাকে চাকরির অভিজ্ঞতা হতে হবে। অর্থাৎ এর ভিতরে আপনার চাকরি হতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে অভিজ্ঞতাটা 5 থেকে 7 বছরে থাকতে হবে, তাহলে আপনি পরবর্তী ধাপে প্রমোশন পেয়ে যাবেন। এবং এই প্রমোশনের জন্য বিভিন্ন বিভাগীয় যে কমিটি অর্থাৎ ডিপিসি এর সুপারিশটা থাকে, প্লাস বিভাগীয় মানে প্রমোশনের জন্য যেসব পরীক্ষাগুলো হয় আর কি, জিনিসটাই জানবেন যারা আপনারা চাকরিতে আছেন বা যারা চাকরি বিষয়ে নিয়ে ভাবেন, দেখবেন যে এই প্রমোশনের জন্য কিন্তু পরীক্ষা হয়, সেই প্রমোশনের পরীক্ষার মাধ্যমে আপনি যেতে পারবেন। পাশাপাশি এই যে বিভাগীয় কমিটির সুপারিশ এবং এর পাশাপাশি আরও কিছু কিছু মানে গ্রেডেশন পদ্ধতি আছে, এইগুলো সবটা মিলেই প্রমোশনটা হয়, বুঝতে পেরেছেন। এবং প্রমোশনের প্রথম ধাপটাই হচ্ছে আপনি এই পদ থেকে সহকারী সমাজসেবা অফিসার, এই যে পদ অর্থাৎ 10ম গ্রেডের যে পদ, এই পদে আপনি যেতে পারবেন। এবং তারপরে আবারও সেম সিস্টেমে আপনি সমাজসেবা অফিসার হিসেবে যেতে পারবেন, বুঝতে পেরেছেন। তার মানে সহকারী সমাজসেবা অফিসার 10ম গ্রেড আর সমাজসেবা অফিসার হচ্ছে 9ম গ্রেড। এবং এরপরে আরও উপরে 7ম 8ম বা 8ম 7ম 6ম আরও অনেক উপরে গ্রেডে আপনি যেতে পারবেন এই সেম সিস্টেমে, যেভাবে বললাম আর কি, যে গ্রেডেশন, সুপারিশ অর্থাৎ ওই বিভাগীয় কমিটির সুপারিশ প্লাস পরীক্ষা, এগুলোর মাধ্যমে। এবার আসেন হচ্ছে এই চাকরির কাজটা আসলে কি, এটা সবচেয়ে মজার বিষয়। কারণ কাজ যদি আপনি না জানেন তাহলে চাকরি কিন্তু বোরিং হয়ে যাবে। মেইন কাজই হচ্ছে দাপ্তরিক ব্যবস্থাপনা। তার মানে ওই দপ্তরটা যে আপনি যেখানে আপনাকে পোস্টিং দেওয়া হবে, ওই অফিসের মূল ব্যবস্থাপকই হচ্ছেন আপনি, বুঝতে পেরেছেন। অর্থাৎ দাপ্তরিক অফিসিয়াল যত কাজ আছে সব কিছু আপনার আন্ডারে থাকবে, আপনাকে দিয়েই সব কিছু, আপনাকে কেন্দ্র করি, আপনি হচ্ছেন নিউক্লিয়াস, আপনাকে কেন্দ্র করেই সব কিছু ঘুরবে, বুঝতে পেরেছেন। আচ্ছা, তার মানে দৈনন্দিন যত চিঠিপত্র, ফাইল, নথিপত্র, এই সবের আদান প্রদান, গ্রহণ বলেন, দেওয়া বলেন, এগুলোর কাজই আপনাকে করতে হবে। প্লাস কোথায় কি হবে সব কিছু তালিকা করে আপনি উপস্থাপন করবেন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ওকে, এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে হিসাব রক্ষণ এবং বাজেটের যে কাজ। তার মানে আপনি আপনার আন্ডারে যারা কাজ করতেছেন, ইউনিয়ন সমাজকর্মী বলেন বা আরও যেসব পদ আছে, পৌর সমাজকর্মী প্লাস অফিস সহায়ক থেকে শুরু করে অফিস সহকারী থেকে শুরু করে, যেহেতু আপনি তাদের হেড, তাদের যত বাজেট, এই বাজেটটা আপনার কাছে আসবেন এবং আপনি এটাকে ঠিকঠাক করে আইবাসে আপনি এটাকে পাবলিশ করবেন, বুঝতে পেরেছেন, বা আপনি আইবাসে পাঠিয়ে দিবেন, আপনার মাধ্যমেই তাদের বেতনটা হবে, ঠিক আছে। আর প্লাস যত খরচ, যেখানে যে কাজগুলোতে সরকারি যত কাজগুলো হচ্ছে তার যে খরচগুলো, সেই খরচগুলোর হিসাবটা আপনার কাছেই থাকবে। অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে প্রথমেই আপনাকে বলবে যে আপনি আমাকে সব কিছু বুঝিয়ে দেন, আপনি কোথায় কী খরচ করলেন সরকারি টাকা, কোথায় আয় ব্যয়ের সব হিসাব আপনি আমাকে দেন, আপনাকে এটা দিতে হবে। ওকে, অনেক দায়িত্বের কাজ কিন্তু ভাই, ওই যত বড় পদ, যত বড় গ্রেড, তত বড় দায়িত্ব। ওকে, তৃতীয় কাজ হচ্ছে রেকর্ড সংরক্ষণ। তার মানে যা যা হচ্ছে, যা যা বললাম, যা যা আপনি করতেছেন, আপনার অফিসিয়ালে যত যা হচ্ছে সব নথি থেকে শুরু করে, ফাইল থেকে শুরু করে সব ওই আলমারিভুক্ত করার, অর্থাৎ আলমারির মধ্যে রাখা। তার মানে আমি বলতেছি সেটাকে সংরক্ষিত করে রাখার দায়িত্ব আপনার। প্রথম কথাই হচ্ছে সেটা সব দায়িত্ব আপনার, কোনো কিছু মিসিং গেলে আপনাকেই ধরবে। ওকে, চতুর্থত হচ্ছে সমন্বয় সাধন। তার মানে ফিল্ডে যেসব কাজগুলো হয়, ফিল্ডে, তার মানে ধরেন আপনার এই যে ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে ফিল্ড সুপারভাইজাররা যারা কাজগুলো করেন, এই ফিল্ডের যত কাজ হচ্ছে, ফিল্ডের কাজের মধ্যে অর্থাৎ ফিল্ডের কাজের সাথে অফিসের কাজের ভিতরে এই যে সেতু বন্ধনটা আপনি তৈরি করতে, সেতু বন্ধনটা হবে আর কি, এটা আপনার মাধ্যমে হবে, বুঝতে পেরেছেন। ইট মিনস দ্যাট ইউ আর দ্য ব্রিজ বিটুইন দিস সিস্টেমস, বুঝতে পেরেছেন। তার মানে এই সিস্টেমগুলোর মধ্যে আপনিই হচ্ছেন ব্রিজ, অফিসিয়াল কাজ আর ফিল্ডের কাজ, এই সিস্টেম দুটার ব্রিজ হচ্ছেন আপনি। আপনি যদি ঠিক থাকেন দেখবেন যে সব কিছু ঠিকঠাক, আপনাকেই সমন্বয় করতে হবে। ওকে, তো এইগুলোই হচ্ছে মেইন কাজ আপনার। আমি আরও ডিটেলে বলতে পারতাম, বাট সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আসেন হচ্ছে এই চাকরির সুবিধাটা কী। প্রথম হচ্ছে এটা একটা স্থায়ী রাজস্ব পদ। তার মানে দেখবেন অনেক চাকরিতে, আমি এই স্থায়ী অস্থায়ী রাজস্বের বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি, আপনারা আমার চ্যানেলে গেলেই এটা পাবেন। ওকে, সো ওই স্থায়ী আর অস্থায়ী রাজস্ব কোনগুলা, কেন স্থায়ী রাজস্ব বলা হয়, কেন অস্থায়ী রাজস্ব বলা, এই নিয়ে আমি ডিটেল আলোচনা করেছি। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন, যারা না দেখছেন তাদেরকে সংক্ষেপে এতটুকু বলে বোঝাচ্ছি যে স্থায়ী রাজস্ব এটার মানে হচ্ছে অর্থাৎ পার্মানেন্ট রেভিনিউ, এই যে জব, অর্থাৎ পার্মানেন্টলি রেভিনিউ জব, এই জবগুলো যারা পান তারা ঢোকা মাত্রই সরকারের যত ধরনের আর্থিক সুযোগ সুবিধা আছে
5% সুযোগ সুবিধাও আপনার মিসিং যাবে না আপনার চাকরিতে, বুঝতে পেরেছেন? তার মানে আপনি সব পাবেন। অস্থায়ী রাজস্বতে যারা আছেন তারা অনেক সময় দেখা যায় স্থায়ীকরণের আগ পর্যন্ত, অর্থাৎ 2 বছর প্লাস আরও কিছু বিধিনিষেধ আছে, বিধিমালা আছে, এগুলো সব মিলিয়ে ঝিলিয়ে যখন যারা স্থায়ী হন তারপর তারা এগুলো পান, আর আপনি ঢুকেই এগুলো পাবেন, বুঝতে পেরেছেন? এই জন্য স্থায়ী রাজস্বের জন্য এই পদটা অনেক রয়্যাল একটা চাকরি। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম সাধারণত এরকম 13 গ্রেডের পদ এরকম হয় না, কিন্তু এটা আছে। হেড অ্যাসিস্ট্যান্ট পদটা অনেক বড়। আপনি যে কোনো একটা অফিসে, যে কোনো অফিসে আপনি সে অধিদপ্তর থেকে শুরু করে আপনি ফিল্ড পর্যায়ে হোক বা যে কোনো জায়গার উপজেলা পর্যায়ে হোক, ইউনিয়ন পর্যায়ে হোক, আপনি অফিসে যান, হেড ক্লার্ক, সহজ কথা, হেড অ্যাসিস্ট্যান্ট বা হেড ক্লার্ক, হেড ক্লার্কই হচ্ছেন আপনি, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে তার কাজ কতটুকু এটা নিশ্চয়ই আপনারা জানেন, তার ক্ষমতা কতটুকু এটা আপনারা ভালো বুঝতে পারবেন যদি একটু ডিপলি চিন্তা করেন আমি কোন ধরনের ক্ষমতার কথা বলেছি। ওকে, এবার আসেন দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যেহেতু অফিসিয়াল কাজই করতে হয় সেহেতু ফিল্ডের যে শারীরিক পরিশ্রম, ফিল্ডে যে মানুষের দুয়ারে দুয়ারে যে ঋণ দেওয়া, ভাতা দেওয়া, বয়স্ক ভাতা বা বিভিন্ন ভাতা নিয়ে কাজগুলো করা, সমাজসেবা, এগুলো তো আপনাকে করতে হচ্ছে না। আপনি অফিসে বসেই এক চেয়ারের মধ্যে বসে আপনার দিন পার হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাকে তালতালনা করতে হবে না। ওই এক চেয়ারে আপনি এই রুম থেকে ও রুমে যাবেন, এই কাজগুলো এগুলো করবেন, তারা কাজ এনে আপনার হাতে বুঝাই দিবে, আপনি সেগুলো বুঝে নেবেন, এই আর কি। এই হচ্ছে আপনার কাজ, দৌড়দৌড়ি কাজ আপনার না। ওকে, তৃতীয় হচ্ছে উৎসব ভাতা থেকে শুরু করে জিপিএফ বা গ্র্যাচুইটি বলেন, গ্র্যাচুইটি নিশ্চয়ই জিনিসটা আপনারা অনেকে বোঝেন না, এটা হচ্ছে পেনশন বলেন, এগুলো যত আমি আসতেছি গ্র্যাচুইটির বিষয়ে, এগুলো সব কিছু আপনারা পাবেন, অর্থাৎ এই বিষয়গুলো আপনার জন্য উন্মুক্ত। এগুলো সরকার যা যা দেবে সবই আপনি ইনশাল্লাহ খুব ভালোভাবেই পেয়ে যাবেন। তো এবং আপনার জন্য এই জিনিসগুলো পেতে খুব বেশি ঝামেলা পোহাতে হবে না। এবার আসি গ্র্যাচুইটি বিষয়, এই বিষয়টা একটু এর সাথে বলে রাখি। গ্র্যাচুইটি হচ্ছে কি, আপনি যখন সরকারকে সার্ভিস দিচ্ছেন, আপনার সারাটা জীবন ধরে সার্ভিস দিয়ে গেলেন, যখন সরকারি চাকরি থেকে আপনি আপনার অবসরে যখন যাচ্ছেন, তখন এককালীন আপনাকে একটা ভাতা দেওয়া হয়, বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় গ্র্যাচুইটি। সরকার কিন্তু বর্তমান সরকার গ্র্যাচুইটিটাকে বৃদ্ধি করার চেষ্টা করতেছে। বর্তমান যে পে স্কেলটা আসছে 2026 পে স্কেল এখানে, ওকে, তার মানে গ্র্যাচুইটি মিনস আ লট ফর আ গভর্নমেন্ট সার্ভিস পারসন, ওকে, যা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার যিনি আছেন তার জন্য। আচ্ছা, তো এগুলো ভালো করে পাবেন, প্লাস শ্রান্তি বিনোদন ভাতা তো আছেই, এগুলো খুব ভালো পাবেন। এগুলো সব চাকরিতেই থাকে, কিন্তু যেহেতু স্থায়ী রাজস্ব চাকরি, এখানে এগুলো পেতে আপনার ওই এজি অফিস বলেন বা ওই যে আপনার হিসাব রক্ষণ অফিস বলেন বা সিজিএ অফিস বলেন, এখানে যে এগুলো পেতে আপনার কষ্ট হবে না। ওকে, চতুর্থ যে বিষয়টা তা হচ্ছে প্রমোশনের যে সিস্টেমটা, এটা দ্রুত, খুব দ্রুত না হলেও অন্যান্য যেসব পদগুলো আছে এর নিচে, অর্থাৎ বলতে পারেন 15 থেকে বা 14 থেকেই ধরেন না কেন, তার থেকে অনেক স্মুথ। এবং আপনি যেহেতু এটা অনার্স দিয়ে ঢুকতে হচ্ছে, কমপক্ষে অনার্স বা সমমান, সেই ক্ষেত্রে আপনি খুব দ্রুতই স্মুথলি আপনি আপনার সময় সুযোগ হলেই আপনি পে স্কেল বলেন বা টাইম স্কেল বলেন, বা পে স্কেল বলতে বোঝাচ্ছি আসলে প্রমোশন স্কেল আর কি, সব কিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এই গেল সুবিধাগুলা। আর একটা সুবিধা একটু না বললেই নয়, সেটা হচ্ছে সামাজিক মর্যাদা। দেখুন, আপনি একটা অফিসের হেড ক্লার্ক বা আপনি একটা অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট, যেটাই বলেন এই চাকরি, বা প্রধান সহকারী যেটাই বলেন, আপনি যখন বিভিন্ন উপজেলা বা জেলা পর্যায়ে আপনার সমাজসেবার বিভিন্ন অনুষ্ঠান হলে বা বিভিন্ন কার্যক্রমে যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু জেলা বা উপজেলা পর্যায়ের অনেক বড় বড় অফিসারদের সাথে আপনার উঠা বসা থাকবে। মানুষ কিন্তু আপনাকে চিনবে। আপনি অফিসের মধ্যে কাজ করে সারাটা বছর অফিসে কাজ করলেও এইসব অনুষ্ঠানে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে আপনার নিচে যারা আছেন তাদেরকে নেতৃত্ব দিতে হবে। তো সেক্ষেত্রে যারা নেতৃত্ব দেয় দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বা নেতৃত্বে যারা থাকেন আর কি, তাদের কিন্তু সামাজিক মর্যাদা অনেক বেশি থাকে। ওকে, সো এটা অনেক মর্যাদার একটা চাকরি। এবার আসেন অসুবিধায়। দ্যার ইজ নো আনমিক্সড ব্লেজিং আইটেম ইন দিস ওয়ার্ল্ড। নিশ্চয়ই আপনারা জানেন, তার মানে পৃথিবীতে অসুবিধা ছাড়া শুধু সুবিধা এরকম কোনো কিছুই পৃথিবীতে আল্লাহ পাঠান নাই, সব কিছুরই অসুবিধা আছে। তো এই চাকরির প্রথম অসুবিধাই হচ্ছে উচ্চ মানসিক চাপ, প্লাস হিসাব নিকাশ যেহেতু আপনাকে প্রতিনিয়ত করতে হচ্ছে, অনেক কিছু রক্ষণাবেক্ষণ যেহেতু আপনাকে করতে হচ্ছে, পান থেকে চুন খসার দেরি আছে, আপনার শোকজের সম্মুখীন হওয়ার দেরি নাই। তার মানে ইফ এনিথিং হ্যাপেন্স when you are present or absent, it doesn't matter. If anything happens in your office, you are the only person, not the person, you are the only person who is responsible for those missings or those abuse or those anything. বুঝতে পেরেছেন? যখনই কোনো
সমস্যা হবে, আপনিই হচ্ছেন সেই মানুষটা যাকে শোকজ করা হবে। এবার দ্য অনলি পার্সন হু উইল বি শোকজড, আপনাকেই কারণ দর্শাতে হবে। ওকে, এইটা কিন্তু বড় বিষয়, মানে আপনি কিছু না করলেও আপনার পাপ, বুঝতে পেরেছেন? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্রমোশন সিস্টেম যদিও খুব ভালো, কিন্তু প্রমোশনটা কিন্তু সীমিত। তার মানে আপনি যে পদে যাবেন, পরবর্তীতে যে পদে যাবেন আপনি, সেক্ষেত্রে সেই শূন্য পদ, অর্থাৎ সেই ধরেন আপনি এই হেড অ্যাসিস্ট্যান্ট থেকে আপনি চলে গেলেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সমাজসেবা অফিসার, এই তো। তো সেক্ষেত্রে এই যখন আপনি সমাজসেবা অফিসার, অ্যাসিস্ট্যান্ট সমাজসেবা অফিসার হিসেবে যখন আপনি প্রমোশন পাচ্ছেন, ওই পদটা কিন্তু খুব বেশি আহামরি পদ, মানে আমি বলতে চাচ্ছি ওই পদের সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়, শূন্য পদটা ওই পদে কম থাকে, যার কারণে আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও, আপনার সময় হয়ে যাওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে আপনি পাচ্ছেন না। এটা একটা বিষয় থাকতে পারে। ওকে, এটা ঝামেলা। তৃতীয়ত হচ্ছে, যেহেতু সারাক্ষণই আপনাকে অফিসে বসে এক চেয়ারে বসেই কাজ করতে হবে, একঘেয়েমি কিন্তু থাকবে, এবং একই কাজ, একই ধরনের কাজ। যারা ফিল্ডে কাজ করেন তারা কিন্তু নানা ধরনের কাজও করেন, আপনার কাজ কিন্তু সারাদিন ওই কলম আর খাতা নিয়ে বসে বসে বা কম্পিউটারে বসে বসে হিসাব নিকাশগুলো করা বা বিভিন্ন ধরনের এই টাইপেরই কাজ। তো সেক্ষেত্রে একজন ক্লার্কের যে কাজ থাকে আর কি, সেক্ষেত্রে এটা কিন্তু অনেক, মানে মানসিকতাকে ঠিক রেখে এই ধরনের কাজগুলো করা অনেক টাফ, বুঝতে পেরেছেন? তো এই ছিল আর কি আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন, প্রত্যেকটা চাকরি, একটা সরকারি চাকরি বিশেষ করে সেটা যদি স্থায়ী রাজস্বের চাকরি হয়, এটা কিন্তু আসলে মানে ইট ইজ অ্যান আনবিলিভেবল ব্লেসিং ফর আ পার্সন। ওকে, যারা আমরা চাকরি করি, যারা আমরা সরকারি চাকরি করি, sometimes our jobs seem very difficult for us to maintain, but if you can, you can, if you can't, you can't. আপনি চাইলেই সম্ভব আল্লাহর হুকুমে, বুঝতে পেরেছেন? জাস্ট ইউ নিড টু বি ভেরি মাচ কশাস। ওকে, if you are cautious, then anything is suitable for you. If you are sincere, if you are modest, if you are honest in your service, then anything is possible. Okay, if you are not, if you think it is like helai thelai, then it is like helai thelai, বুঝতে পেরেছেন? এইটাই, হেলাফেলা করেন না কোনো চাকরিকে, 13 গ্রেড হোক আর যে গ্রেডই হোক, স্থায়ী রাজস্ব পদ। ওকে, তো ভালো থাকবেন, সি ইউ নেক্সট। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, অন্য কোনো ভিডিও নিয়ে। আমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন, আমার ব্রেইনে, আমার সাধ্যে যদি আল্লাহ পাক এটা লিখে রাখেন এর উত্তর দেওয়ার মতন, আমি দিব ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।